আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির। অনুষ্ঠানের পক্ষ থেকে নাসির ভাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনি এই মুহূর্তে বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে যে রাজনৈতিক দলগুলো বা যে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে কাজ করে যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় সংগঠন আপনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আপনার কাছে আপনার জীবনের গল্প শুনবো, একই সাথে ছাত্রদল নিয়ে আমাদের প্রচুর জিজ্ঞাসা। মানুষ অনেক কিছু জানতে চায় যে ছাত্রদল কিভাবে এত বড় সংগঠন এবং বাংলাদেশকে নিয়ে ছাত্রদলের কি পরিকল্পনা রয়েছে? আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল কি কর্মসূচি হাতে নিয়েছে? ইনফ্যাক্ট আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে গেল, সেই সংসদ নির্বাচনগুলো হবার পর সেখানে ছাত্রদল নতুন করে আলোচনায় আসছে যে এত বড় ছাত্র সংগঠন হবার পরেও তাদের পরাজয়ের কি কারণ থাকতে পারে? আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে কথা বলব। প্রথমেই জানতে চাই আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আপনার বাড়ি কোথায়? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। আমি জন্মগ্রহণ বেড়ে ওঠা নোয়াখালীর সুবর্ণচরে এবং আমি মাধ্যমিক পর্যন্ত নোয়াখালীর সুবর্ণচরেই পড়াশোনা করেছি। ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আচ্ছা। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আমার একদমই এই এলাকার এসএক মুন্সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমি ৮ম শ্রেণী পর্যন্ত একদম তারই পাশে কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয় এবং মাধ্যমিক সেটি আমাদের বাড়ি থেকে একটু দূরে চরক্লাক উচ্চ বিদ্যালয়, আমাদের ইউনিয়ন নাম তখনকার নামে ছিল। সেখান থেকে পরে আমি উচ্চ মাধ্যমিক পড়েছি নোয়াখালী সরকারি কলেজে কমার্সে। তারপরে হচ্ছে আমি ঢাকাতে শিফট হয়েছি এবং সেটি হচ্ছে আমি ২০০৬ সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। প্রথম বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। দ্বিতীয় বছর অর্থাৎ তখন তো ২ বার পরীক্ষা দেওয়া যেত, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ বার পরীক্ষা দেওয়া যায়। এবং আমি কোচিং করতে ঢাকায় আসছি ২০০৬-এ। সেবারই প্রথম আমি ঢাকাতে আসছিলাম। এর আগে কখনোই আমি ঢাকাতে আসিনি এবং সেটি খুবই একা। বেড়াইতেও আসিনি কখনোই না। একদমই ৬ সালে আমি কোচিং করতে আসছি, সেবারই ঢাকায় আসছি এবং সেটি খুব একা আসছি আমি। তো তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। জি। কোথায় করতেন সেটা? এটি ঢাকার মৌচাকে ইউনিয়েডে আমি কোচিং করেছিলাম। তার আগে আমি চিটং, আমার জীবনের প্রথম স্বপ্ন ছিল যে আমি চিটং বিশ্ববিদ্যালয়ে পড়ব। আচ্ছা। তো আমি চিটংও গিয়েছিলাম। মানে চিটংয়ে আমাদের এক বড় ভাই, উনি এখন ক্যাডেট কলেজের টিচার, মিজান ভাই, ওনার কাছে আমি গিয়েছিলাম। উনি বাংলায় পড়তো চিটং বিশ্ববিদ্যালয়ে। তো খুবই ভালো বাংলা পারতেন, তখনও পারতেন, এখনও খুব আরো সমৃদ্ধ হয়েছেন। তো ওনার কাছে আমি গিয়েছিলাম, চিটং বিশ্ববিদ্যালয়ে থাকতাম। তো আমি সেখানে প্রায় ২০ থেকে ২৫ দিন আমি ছিলাম চিটং বিশ্ববিদ্যালয় হয়ে। শহরে আমি কোচিংয়ে পড়তে আসতাম, কিন্তু সেটা একটু কঠিন ছিল। মানে বিশ্ববিদ্যালয় থেকে আপনি জানেন ২০-২২ কিলোমিটার দূরে। তো চিটং সেভাবে আমাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল চিটং বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ওই কোচিং বিশ্ববিদ্যালয় থেকে দুইটা মিলিয়ে আমার উপর এক ধরনের চাপ হচ্ছিল তখনকার সময়। পরে আমার বন্ধু আব্দুল্লাহ, এখন ইস্টার্ন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ও নর্ডাম কলেজে পড়তো। পরে ও আমাকে বলছে যদি খুব অসুবিধা হয় তাহলে আমি যেন ঢাকায় চলে আসি। পরে আমি চিটং থেকে ঢাকায় আসছি জীবনের প্রথমবার ২০০৬ সালে। তারপর আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট একটু কিছুটা খারাপ ছিল, কিন্তু জানেন আপনি রেজাল্টের একটা গুরুত্বপূর্ণ ইমপ্লিমেন্ট থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আমি যেহেতু কমার্সের শিক্ষার্থী ছিলাম, ২০০৬-৭ সেশন আমি একদম শেষের দিকে এসে একটু চান্স পেয়েছিলাম। মানে আর হয়তো ২-১ জন হয়তো যদি নিত তাহলে কমার্স ফ্যাকাল্টিতে আমার হয়ে যেত, এরকম অবস্থায়। আচ্ছা। তো সেবার আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি। তারপরে আমি পরের বছর আবার চেষ্টা করেছিলাম এবং সেটা শুধু ডি ইউনিট আমি পরীক্ষা দিয়েছি। তো আপনার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্স থেকে ডি ইউনিটের খুবই অল্প সংখ্যক আসন তখন বরাদ্দ ছিল, ৬০-৬৫ এরকম আমার যদ্দূর মনে পড়তেছে। এখন আমি জানি না কয়টা, এখন একটু বেড়েছে, আমি জানি এখন চেঞ্জ হয়েছে।
তো সেই ইউনিট থেকে আমি চান্স পেয়েছি, খুবই কষ্টকর ছিল এবং মহান আল্লাহর ইচ্ছা ছিল। আমি বিশ্ববিদ্যালয়ে অনেকেই খুব ভালোভাবে চান্স পেয়েছে, আমার বন্ধুরা অনেকে এক্সচান্সে প্লেস করেছে, আমি ওরকমভাবে করতে পারিনি। খুবই কষ্ট হয়েছে, অধ্যবসায় করতে হয়েছে, এমন একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পুরো শিক্ষা জীবন চলে যাচ্ছিল যে ভর্তি হতে পারি কি পারি না, এরকম মধ্যে আমি ঢাকা না বিশ্ববিদ্যালয়ে এটাই ভর্তি হয় হতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরই এই এরকম। দোলাচলটা থাকে যে আসলে সে চান্স পাবে কি পাবে না, এবং নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু, এখানে চান্স পাওয়া তো একজন শিক্ষার্থীর একটা স্বপ্নের মতো একটা সিচুয়েশন থাকে সেই সময়ে। সো আপনি না, তখন অনেকের হচ্ছে যেমন আমার অনেক বন্ধুরা খুব ভালো প্লেস করেছে বা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 2-3টা বিশ্ববিদ্যালয়। আমার এরকম হয়নি। আচ্ছা মানে আমি তো হ্যাঁ, প্রথমবার জগন্নাথে আমার হয়েছিল, সেটা আমি হয়তো পড়ি নাই, কিন্তু পরের বার আমার তো কোনো অপশানই আসলে ছিল না। আচ্ছা আবার তাও আবার ডি ইউনিটে পরীক্ষা, মানে সব মিলিয়ে মানে হচ্ছে একটা কষ্টকর জীবনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা কোন সাবজেক্টে তখন ভর্তি আমি হলেন? তো ওই যে ডি ইউনিটে আমাদের যেটি বললাম যে অল্প সংখ্যক আসন, মাত্র 64 বা এরকম। তবে তখন হচ্ছে ভাইবা, তখনকার যে ভাই, সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হারুনুর রশিদ স্যার, অধ্যাপক হারুনুর রশিদ স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। হ্যাঁ তার আগে আমি যখন ভর্তি পরীক্ষা, তখন উনি সমাজবিজ্ঞান অনুষদের ডিন ছিলেন আমাদের সময়। তো আওয়ামী লীগ করতেন, কিন্তু এমনিতে প্রশাসনিকভাবে উনি খুব দক্ষ ছিলেন তখনকার সময়, সবাই বলতেন। তো আমি যখন ভিতরে গিয়েছি, তো উনি আমাকে বলছে, যেহেতু একদম শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো শেষের দিকে, যে তুমি কোথাও ভর্তি আছো কিনা। তা আমি তাকে বলেছিলাম যে না, ভর্তি নেই। তো সে খুব উদ্বিগ্ন হয়ে গেছে যে সেকেন্ড টাইম ভর্তি নাই, মানে কোথাও ভর্তি হো নাই। তো আমি বলছি না, আমি তো ভর্তি হয়নি। তো তখন সে আমাকে 3টা সাবজেক্টের নাম বলছে যে তাদের এখানে অপশান আছে। একটা হচ্ছে ভাষা বিজ্ঞান, যেটি এমন আমি, বিষয় হচ্ছে যে ভাষা বিজ্ঞান উনি আমার ইংরেজিতে বলছে, যেটা ল্যাঙ্গুইস্টিক্স। এটার আমি আসলে ওইভাবে, যেহেতু আমরা গ্রাম থেকে আসছি, অত অভ্যস্ত ছিলাম না এই সাবজেক্ট। ইসলামিক স্টাডিজ আর একটা সাবজেক্ট বোধহয়, এটা কি একটা বলেছে, এটা আমার আর এখন মনে নেই। তো পরে ওইখানে ডিন স্যারের সাথে আরো অন্য স্যাররা ছিল, স্যাররা বলতেছে ঠিক আছে, পরে বিসিএস পরীক্ষা দিতে পারবে, এই সাবজেক্টের তো আছে, তুমি ইসলামিক স্টাডিজে নিয়ে নাও। মানে পরে ওনারাই সিদ্ধান্ত দিয়ে দিছে। তো পরে ইসলামিক স্টাডিজ স্যারও বলেছেন, আরো 2-1 স্যার ছিলেন, আমার এখন আর মনে নেই ওনারা কারা ছিলেন। কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামিক স্টাডিজ। জি। তো এটা প্রথমে একটু কষ্ট হয়েছিল আমার, যেহেতু আমি কমার্সেই পড়েছি। তো সেখান থেকে ডি ইউনিটে খুবই অল্প সংখ্যক সিট, কম্পিটিশন বেশি, আবার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কিছুটা খারাপ ছিল। সবকিছু মিলিয়ে স্কোরের কারণে আমি আসলে পিছাইছি, এবং আমি রিটেনে, মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে যত নাম্বার পেয়েছিলাম সেবার, যে ফার্স্ট হয়েছে সে আমার থেকে 1 নম্বর বেশি পেয়েছে, মানে যে লতে, ও আমার ফ্রেন্ড। তো আমি যদি মানে ওর কাছাকাছি নাম্বার পাইতাম, আমি কিন্তু ল বা ইংলিশ পেয়ে যেতাম। কিন্তু ওই আমার স্কোরের কারণে আর সেটা সম্ভব হয়নি, এটা বাস্তবতা। এই আর কি। তারপরে এই তো তারপর থেকে ঢাকাই আর কি, অনার্স এবং মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আমি আরেকটা মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষের দিকে, জাপানিজ স্টাডিজ। এটি পূর্ণাঙ্গ মাস্টার্স, শেষ হয়নি এখনো। সেই পড়াশোনাটা এখনো। জি জি। আপনি সেকেন্ড মাস্টার্স করছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এবং আপনি সেই হিসাবে এখনো রানিং শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর এমফিল করা বা পিএইচডি করা, এ ধরনের উচ্চশিক্ষার কোনো চিন্তা কি আপনার রয়েছে? এটি আমার দীর্ঘদিন ধরেই ছিল, ছাত্র রাজনীতি করার কারণে এটি সম্ভব হয়নি। আমার এমনি স্বপ্ন ছিল যে ধরুন আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে হয় রাষ্ট্রবিজ্ঞান অথবা ইন্টারন্যাশনাল রিলেশনের কোনো একটা বিষয় নিয়ে পিএইচডি করা বা সেকেন্ড মাস্টার্স করা। এটি ছাত্র রাজনীতির যখন দায়িত্ব শেষ হবে, তখন ইনশাল্লাহ এটি করতেই হবে, ইউরোপ অথবা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে। আমার দীর্ঘদিনের এটি এক ইচ্ছা ছিল, বিশেষ করে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের কোনো একটা বিষয়ে পিএইচডি করা। আর রাষ্ট্রবিজ্ঞানের বিষয়েও যদি এটা না পারি, তাহলে সেটি রাষ্ট্রবিজ্ঞানের কোনো একটা বিষয়, রাজনীতির বিষয়। তবে 1 নম্বরই হচ্ছে ফরেন পলিসির কোনো একটা বিষয় নিয়ে হয় পিএইচডি করা অথবা সেকেন্ড মাস্টার্স করা। এটা একটা গুড আইডিয়া, আমি বলবো যে আপনি চমৎকার চিন্তা করেছেন। কারণ আসলে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য শিক্ষিত লিডার কিন্তু আসলে দরকার। এই জায়গাটাতে আমি মনে করি যে আপনি খুব চমৎকার একটি প্ল্যান করেছেন।